ফখরুল ইসলাম আলমগীর আইন অনুযায়ী বাংলাদেশের রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। রাষ্ট্রের অভিভাবকের দায়িত্ব কাঁধে নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, শপথ পড়ালেন 6 মন্ত্রী প্রতিমন্ত্রীকে। আমি আইন অনুযায়ী সরকারের মন্ত্রী পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। রাজনীতিতে পারস্পরিক সৌহার্দ্যের অনন্য দৃষ্টান্ত রাষ্ট্রপতি নির্বাচন। জুলাই সনদ ও গণভোট নিয়ে কথার লড়াইয়ে নতুন করে সংকট তৈরির শঙ্কা। তৃণমূলকে আরও শক্তিশালী করতে চান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। নতুন দায়িত্বকে দেখছেন চ্যালেঞ্জ হিসেবে। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, তৃণমূলের নেতাকর্মীর সাথে জাতীয় পর্যায়ের একটি সমন্বয় সাধন করা। কলকাতায় হোটেলে আগুনে নিহতদের মরদেহ দেশে ফিরতে পারে কাল। স্বজনদের অশ্রুসিক্ত অপেক্ষা, তদন্ত শেষে দোষীদের বিচার দাবি। ঢাকা মেডিকেলে মৃত ফেলে যাওয়ার 8 দিন পর কিশোরীর পরিচয় শনাক্ত। পুলিশের জালে 3 জন। ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যুর কারণ। বিশৃঙ্খল সড়কে বিশাল আকৃতির ডাবল ডেকার চালাতে গিয়ে নাজেহাল নারী চালকরা। দিনে রুট প্রতি ট্রিপ 2টি, দীর্ঘ অপেক্ষায় ক্ষুব্ধ যাত্রীরাও। দর্শক, আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ স্টার নিউজ প্রাইমে। আপনাদের সঙ্গে আছি আমি মনিরুল ইসলাম। আমাদের শিরোনামগুলো দেখছিলেন এতক্ষণ। শপথের আনুষ্ঠানিকতা শেষে বঙ্গভবন পেল তার স্থায়ী বাসিন্দাকে, আর বাংলাদেশ পেল তার 23তম সাংবিধানিক অভিভাবককে। রাষ্ট্রপতির শপথের মধ্য দিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর হয়ে উঠলেন রাষ্ট্রের কণ্ঠস্বর। সন্ধ্যা 7:30টায় বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতিকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিল প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার স্ত্রী জুবাইদা রহমান। সশ্রদ্ধ চিত্তে যে কণ্ঠ এতদিন কথা বলেছে দল ও রাজনীতির পক্ষে, আজ সেই কণ্ঠেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর উচ্চারণ করলেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক দায়িত্ব পালনের শপথ। রাষ্ট্রপতি পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। সাথে সাথে বদলে গেল পরিচয়ও। দলের গণ্ডি পেরিয়ে তিনি ধারণ করলেন রাষ্ট্রের বৃহত্তর পরিচয় ও সংবিধানের দায়বদ্ধতা। বঙ্গভবনের দরবার হলে এই শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান, সাথে ছিলেন তার স্ত্রী জুবাইদা রহমান। বিরোধী দলীয় নেতা, মন্ত্রী পরিষদের সদস্য এবং ঢাকায় নিযুক্ত বিদেশি কূটনৈতিকদের উপস্থিতিতে পূর্ণতা পায় শপথ অনুষ্ঠান। রাষ্ট্রপতিকে শপথ পড়ান ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানান সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও স্পিকার হাফিজউদ্দিন আহমদ। পরে নতুন 4 মন্ত্রী ও 2 প্রতিমন্ত্রীকে শপথ পড়ান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যে মানুষটি এতদিন ছিলেন উত্তাল রাজনীতির মঞ্চে, স্লোগানের একেবারেই সম্মুখ ভাগে কিংবা অতি দুঃসময়ে দলের সিদ্ধান্ত নেবার কেন্দ্রবিন্দুতে, তিনি আজ বসলেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে। বাংলাদেশ জিন্দাবাদ, এই স্লোগানই একসময় ছিল যার কণ্ঠস্বর। আজকে শপথ উচ্চারণের মধ্য দিয়ে তার কণ্ঠে প্রতিধ্বনিত হলো পুরো রাষ্ট্রের দায়িত্বের অঙ্গীকার। জাকারি আহমেদ, স্টার নিউজ, বঙ্গভবন, ঢাকা। কিছুক্ষণ আগেই তো শেষ হলো বঙ্গভবনের আনুষ্ঠানিকতা এবং সেগুলো নিয়ে আরও বিস্তারিত খবর জানাবো আপনাদেরকে। তবে এই মুহূর্তে আমরা একটু বঙ্গভবনে যেতে চাই। আমাদের সহকর্মী সিফাত শাহরিয়ার আছেন সেখানে। সিফাত, একটু জানতে চাই যে আজকে এই যে শপথ যে অনুষ্ঠান, আরও নতুন মন্ত্রী পরিষদ রদবদলের ক্ষেত্রে মন্ত্রী প্রতিমন্ত্রী তাদের শপথ হলো সেখানে, একটু পুরো বিস্তারিত সেখানকে জানতে চাই। যারা মন্ত্রী প্রতিমন্ত্রী হলেন তাদের প্রতিক্রিয়াও জানতে চাই।
আমরা সকলের প্রতিক্রিয়া নিয়েছি। যারা নতুন করে দায়িত্ব পেয়েছেন 6 জন, তাদের মধ্যে 4 জন একেবারেই নতুন। মনির, তবে তার আগে বলে রাখতে চাই, আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে দেখেছিলাম দলমত নির্বিশেষে ফ্যাসিবাদ বিরোধিতা যারা করেছেন সকলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ডাকে একসাথে নয়াপল্টনে এক হতেন। এবার আমরা যেটি দেখলাম এই দরবার হলে, আমার ঠিক পেছনে দরবার হল বঙ্গভবনের, এই দরবার হলে সবাই একসাথে হয়েছে। বিরোধী দলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ কিংবা যারা ভিন্ন মতের রয়েছে, যারা ভিন্ন রাজনীতি করেন, সেটা জামায়াত, এনসিপি, বিএনপি, সকলে একসাথে হয়েছেন। আমরা একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক দেখেছি এখানে। সকলেই আমরা যাদের সাথে কথা বলেছি, সরকার দল স্বাভাবিকভাবে বিএনপি মহাসচিব ছিলেন, তার যে ইতিবাচক কথা আমরা শুনেছি, কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে আমরা যেটি শুনেছি তারা আশা করছেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতির যে পদটা রয়েছে, রাষ্ট্রের প্রধান, সাংবিধানিক পদের সর্বোচ্চ যে পদটি, সেটি তিনি তার মর্যাদা রক্ষা করবেন এবং তিনি দলমর্থের ঊর্ধ্বে গিয়ে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রের জন্য ইনসাফ কায়েম করবেন, এমন ভাবেই বলেছিলেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমরা বিরোধী দলীয় অন্য নেতাদের সাথে কথা বলেছেন, তারা একই সুরে কথা বলেছেন। এছাড়া সরকার দলীয় যারা রয়েছেন, তরুণ নেতারাও এখানে এসেছেন, সংসদ সদস্যরা এসেছেন, তারা সকলে আসলে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন এই যে 35 বছর পর সংসদীয় গণতন্ত্রের মাধ্যমে এবং ভোটের প্রত্যক্ষ তাদের ভোটের মাধ্যমে 255টা ভোট পেয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হয়েছেন। এই বঙ্গভবন আজ থেকে তার অফিস, তার বাসভবন, এখানে এই মাঠ আমি যেখানে রয়েছি, এখানে তিনি বিচরণ করবেন। এখান থেকে তিনি নতুন ভাবনাগুলো, তিনি রাষ্ট্রকে কিভাবে তিনি এতদিন বিএনপির একটা দল থেকে তিনি সার্ভ করেছেন, তিনি রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা থেকে কিভাবে রাষ্ট্রের জন্য কাজ করবেন, সেটি নিশ্চয়ই এই মাঠে, এই দরবার হল কিংবা তার বাসভবন, এখানেই এই প্রাঙ্গণে, এই আঙ্গিনায় দাঁড়িয়ে, এই আঙ্গিনায় বসে তিনি, এই আঙ্গিনার বাতাসে তিনি আসলে সেগুলো নিশ্চয়ই ভাববেন এবং বাংলাদেশের সামনের যে রাজনীতি, সেই রাজনীতিতে আর যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে এবং দলমত নির্বিশেষে সকলে যাতে দলের ঊর্ধ্বে গিয়ে রাষ্ট্রের জন্য কাজ করতে পারে, সেটি আসলে এখানে আমরা অনেকের সাথে কথা বলছি, সকলেই প্রায় একই ধরনের কথা বলেছে। আর যেটি আপনি জিজ্ঞেস করেছিলেন রদবদলের কথা, 6 মাস হলো 180 দিন পরে পারফরমেন্স বিবেচনায় রদবদলের কথা ছিলই, আমরা সেটি দেখলাম আজকে একই সাথে দুটি শপথের আনুষ্ঠানিকতা এই আচ্ছা সিফাত, একটা বিষয় একটু ছোট্ট করে জানতে চাই। গতকালকে আমরা রাষ্ট্রপতি নির্বাচনের সময় দেখেছিলাম যে বিরোধী দল, সরকারি দল একটা চরম সম্প্রীতির একটা মুহূর্ত। আজকে সেখানে দরবার হলে তো শুধুমাত্র শপথের আনুষ্ঠানিকতা আমরা দেখেছি সরাসরি, কিন্তু বাইরে অনেক কিছু ঘটেছে যেটা আসলে লাইভ দেখানো হয় না। আপ্যায়ন পর্ব ছিল, তো সেইখানে আসলে এই যে সরকারি বিরোধী দলের খুনসুটি ছিল কিনা, সম্প্রীতি ছিল কিনা, আড্ডা ছিল কিনা, একটু জানতে চাই। আর সম্প্রীতি ছিল এবং এখানে জামাত, বিএনপি, এনসিপির পাশাপাশি আমরা অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে ছিলেন, অন্তর্বর্তী সরকার প্রধান, তাকেও আমরা দেখেছি হাসি মুখে সকলে এখানে এসেছেন। আমার পেছনে দরবার হল, সামনেই আপ্যায়নের যে ব্যবস্থা সেটি করা হয়েছে এবং এখানে আমরা দেখেছি স্বতঃস্ফূর্তভাবে সকলে এসেছেন, খোঁজখবর নিয়েছেন একে অপরের এবং রাজনীতির সৌহার্দ্যপূর্ণ যেই বার্তা আমরা 24-এর গণঅভ্যুত্থানের পরে যেটি আশা করেছিলাম, সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা ছিল যে না বিরোধিতা হবে তবে শত্রুতা নয়, যাতে মুখ দেখানো যায় একজন অপরজনকে এবং কড়া সমালোচনা যেমন করা যাবে তেমনি হাতও বাড়িয়ে দেওয়া যাবে, বুক মেলানো যাবে, সেটি আমরা দেখেছি এখানে মোলাকাত হয়েছে এবং বিশেষ করে সকলে এক ছিলেন যে না রাষ্ট্রপতি যিনি হয়েছেন তাকে সকলে মেনে নিয়েছেন, এখানে কোনো বিরোধিতা ছিল না। তবে প্রত্যাশা ভিন্ন ভিন্ন ছিল, যেমন বিরোধী দলের প্রত্যাশা রয়েছে তিনি বিএনপির মনোনীত একজন প্রার্থী, তারপরেও যাতে তিনি রাষ্ট্রের প্রয়োজনে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য তিনি কাজ করেন, সেই বার্তাগুলো বিরোধী দলীয় নেতাও তিনি দিয়েছেন এবং একসাথে প্রায় একই টেবিলে বসেও আসলে ভিন্ন মতের মানুষ বসে এখানে খাওয়া দাওয়া করেছেন এবং এই যে রাতের ভোজন শেষে এখন সকলেই ধীরে ধীরে চলে যাচ্ছেন। আমরা গণমাধ্যম কর্মীরা সেটি দেখছিলাম, সেটি কভার করছিলাম এবং আজকে এই বঙ্গভবনে যেন আবার প্রাণ ফিরে পেয়েছে, সব দল মত যেহেতু এখানে এসে মিশেছে, তো নিশ্চয়ই আগামীর বাংলাদেশের সাথে সবাই এক থাকবে, বিরোধিতা থাকবে কিন্তু কোনো শত্রুতা থাকবে না, সেটি যেহেতু তারা বলেছেন সেটি আমরাও নিশ্চয়ই প্রত্যাশা করি। তো মনির, এই ছিল আমার কাছে বঙ্গভবনের দরবার হলের সামনে থেকে সবশেষ। অনেক ধন্যবাদ আপনাকে। সিফাত শাহরিয়ার জানাচ্ছিলেন বঙ্গভবন থেকে। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শুভেচ্ছা জানিয়েছেন ভারত, পাকিস্তান, চীন, যুক্তরাজ্য, ফ্রান্স, সুইজারল্যান্ড ও জার্মানি। নতুন রাষ্ট্রপতির মেয়াদে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা জানিয়েছে দেশগুলো।
পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি মির্জা ফখরুলকে পাকিস্তান সফরের আমন্ত্রণ জানিয়েছেন। অভিন্ন ইতিহাস, বিশ্বাস ও সংস্কৃতির ভিত্তিতে দুই দেশের সম্পর্ক আরও গভীর করতে কাজ করার কথা জানিয়েছেন পাকিস্তানের অভিভাবক। এদিকে দুই প্রতিবেশী দেশের অংশীদারিত্ব আরও শক্তিশালী করতে মির্জা ফখরুলের সঙ্গে কাজ করার প্রত্যাশা জানিয়েছেন ভারতের প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু। বৃহস্পতিবার জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনে 255 ভোট পেয়ে নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রতিদ্বন্দ্বী অলি আহমেদ পান 888 ভোট। শুক্রবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন বিএনপির বর্ষিয়ান এই নেতা। দেশের 23তম রাষ্ট্রপতি নির্বাচনের দিন জাতীয় সংসদ প্রাঙ্গণে দেখা গেল ভিন্ন এক রাজনৈতিক পরিবেশ। মতভেদ ভুলে সবাই একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি মেতেছিলেন খোশ গল্পে। বিশ্লেষকরা বলছেন এটি বদলে যাওয়া রাজনৈতিক সংস্কৃতির অংশ। তবে জুলাই সনদ বাস্তবায়ন ইস্যুতে মতভেদ নিয়ে নতুন সংকট তৈরির শঙ্কাও জানিয়েছেন বিশ্লেষকরা। জাতীয় সংসদে নতুন রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে উৎসবের আমেজ। নির্বাচনের পর সরকার ও বিরোধী দলের মাঝে চলে সৌহার্দ্য বিনিময়। নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে কোলাকুলি, এ এক অন্য বাংলাদেশ। বিশ্লেষকরা বলছেন জুলাই গণঅভ্যুত্থানের পর রাজনীতিতে সহনশীলতা ও পারস্পরিক সৌহার্দ্যের নতুন একটি ধারা তৈরি হচ্ছে। রাষ্ট্রপতি নির্বাচন তারই প্রতিফলন। একজন আরেকজনকে মেনে নেওয়া এবং সাথে সাথে ওইটাকে অভিবাদন দেওয়া, এটা চমৎকার রাজনীতির একটা চমৎকার, এটাই তো বিউটি অফ পলিটিক্স অ্যাকচুয়ালি। মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সরকার গঠনের আগেই বিরোধী দলের নেতার বাড়িতে গিয়েছেন, যিনি বিরোধী দলের নেতা হওয়ার কথা ছিল, ঠিক একইভাবে গতকাল আমরা দেখলাম মহামান্য রাষ্ট্রপতি যিনি নির্বাচিত হয়েছেন তিনিও কিন্তু আবার বিরোধী দলের সাথে এমব্রেস করেছেন, আলিঙ্গন করেছেন, তাদের সাথে কর্মর্দন করেছেন। সো আমি যেটা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজনীতি সংস্কৃতি কিন্তু এটা কখনোই ছিল না। তবে রাজনীতির মাঠে এখনো পুরোপুরি কাটেনি রেশারেশির ছায়া। জুলাই সনদ ও গণভোটের বাস্তবায়ন নিয়ে সরকার ও বিরোধী পক্ষের অবস্থান এক নয়, যা ঘিরে নতুন করে সংকট তৈরির শঙ্কাও রয়েছে। বর্তমান বিরোধী দল প্রতি মুহূর্তে যদি সরকারের পতন থেকে বেরিয়ে আসতে পারে এবং সরকারকে আগামী 5 বছর কাজ করার জন্য সুযোগ দিতে পারে এবং অপেক্ষা করে আগামী 5 বছর পরে জনগণের রায়ের জন্য, তাহলেই বিরোধী দলের সঠিক কাজটা হবে। জুলাই সনদ বাস্তবায়নের উপর নির্ভর করছে সরকারে থাকা এবং বিরোধী দলে থাকা সকল বিপ্লবীদের ভাগ্য। আশা করব জুলাই সনদ নিয়ে বিএনপি খুব বেশি জল ঘোলা করবে না, বরং বিরোধী দলের সাথে আলোচনার মাধ্যমে একটা কমন পয়েন্টে আসবে। বিশ্লেষকদের মতে ইতিবাচক এই রাজনৈতিক সংস্কৃতিকে ধরে রাখতে নবনির্বাচিত রাষ্ট্রপতির ভূমিকাও গুরুত্বপূর্ণ। ওনার যে পলিটিক্যাল জার্নি, সেই একেবারে উত্তরবঙ্গ থেকে বঙ্গভবন, এই জার্নি থেকে বোঝা যায় যে তার যে ব্যক্তিত্ব, তার যে আমাদের প্রত্যেকটা স্টেপ, সেগুলো দেখেছি আমরা। তো তার কাছ থেকে আমরা আশা করব যে সত্যিকারের রাষ্ট্রপতি যে দেশের অভিভাবক, সেটা আমরা রিফ্লেকশন পাবো। বিশ্লেষকরা বলছেন সৌহার্দ্য মানে এমন নয় যে জাতীয় পার্টির মতো গৃহপালিত বিরোধী দলের তকমা নিতে হবে, বরং জনস্বার্থ ইস্যুতে অবস্থান নিতে হবে শক্তিশালী বিরোধী দলের। মাজহারুল ইসলাম, স্টার নিউজ, ঢাকা। নতুন রাষ্ট্রপতির শপথের পাশাপাশি আজকে মন্ত্রিসভায় যুক্ত হয়েছেন নতুন 6 সদস্য। তাদের মধ্যে মন্ত্রী হিসেবে আব্দুল মঈন খান, আন্দালিব রহমান পার্থ, সাচিং প্রু জেরি ও এম রশিদুজ্জামান মিল্লাত শপথ নিয়েছেন। অন্যদিকে প্রতিমন্ত্রী হিসেবে নতুন চমক শামীম কায়সার লিঙ্কন ও হুমায়ুন কবির। কর্তব্য সরকারের মন্ত্রীপদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। বিএনপি সরকারের মন্ত্রিসভায় প্রথম রদবদল। তরুণ প্রবীণ মিলে দায়িত্ব পেয়েছেন 6 জন। আনুগত্য পোষণ করিব। মন্ত্রী হিসেবে শপথ নিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, রশিদুজ্জামান মিল্লাত, আন্দালিব রহমান পার্থ ও সাচিং প্রুজেরি। আমি আশা করি আমার যে দায়িত্ব, সেই দায়িত্ব যে অর্পিত হলো, এই অর্পিত দায়িত্ব নিয়ে আমি যথাযথভাবে কাজ করে যাব। প্রধানমন্ত্রী তালিকায় নতুন চমক শামীম কায়সার লিঙ্কন। সে সাথে পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির পেলেন প্রতিমন্ত্রী দায়িত্ব। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত
যথাবিহিত আচরণ করিব। আরেকটা সুযোগ এখন আমি বাংলাদেশের আমার দেশের জন্য কাজ করার পেয়েছি, and I will do it with the utmost sincerity, commitment in safeguarding the national interest of the people of the country. এদিকে বিএনপির দীর্ঘদিনের কাণ্ডারি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় গণতন্ত্র সুদৃঢ় হবে বলে আশা দলের সংসদ সদস্যদের। ৩৫ বছর পরে গণতন্ত্র পুনরুদ্ধারের পরে এই প্রথমবারের মতো রাষ্ট্রপতি নির্বাচনের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচিত হলেন। রাষ্ট্রপতি নির্বাচন করে এটি আমি আসলে খুবই আপ্লুত, আবেগ আপ্লুত, এবং ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে। কষ্ট করেছেন, দলকে আগলে রেখেছেন, ওনার মর্যাদার সাথে গণতন্ত্রের মর্যাদা প্রতিষ্ঠিত হলো। একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরির যে পথ চলা, আমি মনে করি এটা এক ধাপ এগিয়ে গেল। গণতন্ত্র আজকে আরেক ধাপ এগিয়ে গিয়েছে এবং এই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া আমাদের সকলের দায়িত্ব। সরকারি দল, বিরোধী দল এবং বাংলাদেশের জনগণকে নিয়ে এই গণতন্ত্রকে আমাদের রক্ষা করতে হবে। এদিকে দল নয়, নিরপেক্ষভাবে দেশের স্বার্থে রাষ্ট্রপতি কাজ করবেন বলে আশা বিরোধী দলের। কিন্তু সকলের প্রেসিডেন্ট, কিন্তু কোনো দলের প্রেসিডেন্ট না। হি হ্যাজ টু রিজাইন ফ্রম দি পার্টি। সি ইজ দি প্রেসিডেন্ট অফ দ্য বাংলাদেশ, কোনো দলের না। কাজে হোয়াই নট, আমরা কেন কনসিডার করব না? আহমেদ রবি, স্টার নিউজ, ঢাকা। ক্ষমতার পালাবদল হয়েছে বারবার, বদলেছে রাজনীতির সমীকরণও, কিন্তু রাজপথের লড়াইয়ে তিনি ছিলেন অবিচল। গ্রেপ্তার, হামলা, মামলা কিংবা নানা প্রতিকূলতা তাকে টলাতে পারেনি এতটুকুও। ছাত্র রাজনীতির মঞ্চ থেকে রাজনীতির দীর্ঘ পথ পাড়ি দেয়া সেই রুহুল কবির রিজভী হলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব। বললেন, নতুন দায়িত্ব তাকে আনন্দের পাশাপাশি সামনে চ্যালেঞ্জও এনেছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী এনামুল হক। ৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলনের উত্তাল সময়, রাজপথে সক্রিয় ছাত্রনেতা রুহুল কবির রিজভী। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র রাজনীতিতে নেতৃত্ব দেওয়ায় সে সময় থেকেই রাজনীতিতে তৈরি হয় তার পরিচিতি। সময়ের সঙ্গে ছাত্রনেতা থেকে পরিণত হন বিএনপির অন্যতম সক্রিয় রাজপথের নেতায়। বিশেষ করে গত এক যুগের বেশি সময় ধরে দলীয় আন্দোলন সংগ্রামে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন তিনি। দলের কঠিন সময়ে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় হয়ে ওঠে তার রাজনৈতিক কর্মকাণ্ডের অন্যতম প্রধান ঠিকানা। শীর্ষ নেতাদের অনুপস্থিতি কিংবা প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও সংবাদ সম্মেলন, দলীয় কর্মসূচি এবং নেতাকর্মীদের সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সরব রেখেছেন দলীয় কেন্দ্রীয় কার্যালয়। সিনিয়র যুগ্ম মহাসচিব হিসাবে দায়িত্ব পালন করে এসেছি প্রায় 10-11 বছর। তো আশা করি যে তৃণমূলের নেতাকর্মী যারা রয়েছেন তাদের সাথে তো অনেক আগে থেকেই আমার যোগাযোগ রয়েছে, সাংগঠনিক তৎপরতা সাথে সবসময় যুক্ত ছিলাম। রাজপথের এই ভূমিকার মধ্য দিয়ে তৃণমূলের নেতাকর্মীদের কাছে তৈরি হয় তার আলাদা গ্রহণযোগ্যতা। নতুন দায়িত্ব তৃণমূলের নেতাকর্মীদের প্রতিও তাকে আরও দায়বদ্ধ করেছে বললেন তিনি। দলের সাংগঠনিক তৎপরতা বৃদ্ধি, তৃণমূলের নেতাকর্মীর সাথে জাতীয় পর্যায়ের একটি সমন্বয় সাধন করা, এটা একটা তেমন। ঠিক তেমনি যেহেতু দলীয় সরকার, তার বিভিন্ন কর্মসূচি যাতে জনগণ যথাযথভাবে জানতে পারে, সেই বিষয়টিও আমাদের নেতাকর্মীরা এক ধরনের প্রচারকের ভূমিকা পালন করবে। 2016 সালে বিএনপির ষষ্ঠ জাতীয় কাউন্সিলে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিবের দায়িত্ব পান রিজভী। দীর্ঘদিন সেই দায়িত্ব পালনের পর গত 15 আগস্ট জায়গা করে নেন বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটিতে। আর মাত্র 5 দিনের ব্যবধানেই আসে আরও বড় দায়িত্ব। 20 আগস্ট দলের মহাসচিব মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে রুহুল কবির রিজভীকে দলের ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়। ব্যক্তিগত জীবনে প্রচার বিমুখ ও সাদাসিধে জীবনযাপনের জন্য পরিচিতি রিজভীর রাজনৈতিক পরিচয়ের সঙ্গে জড়িয়ে আছে দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের গল্প। পার্টির সামনে তো একেবারে চারিদিকে গোয়েন্দা পুলিশ অবরুদ্ধ করে আছে ওই সময় থেকেই। তারপরে যাই হোক, গাড়িতে ওঠার সাথে ওরা আর বুঝতে পারিনি, আমি ওরই মধ্যে চলে যাই। আমি লা মেরিডিয়ানের পিছনে বা নানা দিক থেকে চেষ্টা করছি যে ঢোকা যায় কিভাবে, কিন্তু চারিদিকেই দেখি একবার ব্যারিকেড। তো আমি মনে করলাম যে একটু করব, কি বলে যে চট করে মেইন গেটের সামনে দাঁড়িয়ে আমি দৌড়ে ভিতরে ঢুকবো। তো এই মনে করে গাড়িটা যখন মেইন গেটের সামনে আসছে, তখন চারিদিক থেকে ডিবি দেখি দৌড়ে আসছে। তখন আমি ড্রাইভারকে বললাম, যেটা তুই দ্রুত চালাও।
সামনে তার জন্য বড় চ্যালেঞ্জ দলের সাংগঠনিক ঐক্য ধরে রাখা, নেতাকর্মীদের আরও সুসংগঠিত করা এবং নতুন রাজনৈতিক বাস্তবতায় বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা। রাজপথের দীর্ঘ লড়াই পেরিয়ে রিজভির সামনে এখন নতুন এক পরীক্ষা দল পরিচালনার। এনামুল হক, স্টার নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের নয়াদিল্লি সফর নিয়ে নতুন কোনো তথ্য নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। শুক্রবার নিয়মিত ব্রিফিংয়ে তিনি একথা জানান। ব্রিফিংয়ে প্রশ্ন করা হয়েছিল বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভারত সফর ও ব্রিক্স সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে যে অনিশ্চয়তা রয়েছে সে রয়েছে কিনা। জবাবে এই মুহূর্তে জানানোর মতো নতুন তথ্য নেই বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র জানান। मनीष, आपका सवाल बांग्लादेश के प्रधानमंत्री को लेके है, तो मैं ये देखिए कहना चाहूँगा कि इस पर मेरे लिए कुछ कहने के लिए नहीं है। अगर मेरे पास कोई अपडेट होगा तो मैं आपसे साझा करूँगा। ইতিহাসে স্বৈর শাসকদের পরিণতি বিষয়ে শিক্ষা নেয়নি বলেই শেখ হাসিনাকে ভারতে পালাতে হয়েছে, না হলে বিরোধী দলে তার অবস্থান থাকত। এমন মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে তারেক রহমান নিষিদ্ধ সময়ে নিষিদ্ধ প্রচার বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। তথ্যমন্ত্রী বলেন, ক্ষমতার মসনদে বসলেই স্বৈরাচার শাসকদের গুম, হত্যা ও বাক স্বাধীনতা খর্ব করার মানসিকতা তৈরি হয়। তথ্যমন্ত্রী বলেন, শেখ হাসিনা তারেক রহমানের বক্তব্য প্রচার বন্ধ করেও অতীতে জনগণ থেকে তাকে বিচ্ছিন্ন করতে পারেনি। তারেক রহমানের আত্মত্যাগের মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে বলে মন্তব্য করেন তথ্যমন্ত্রী। কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত বাংলাদেশিদের মধ্যে 6 মরদেহ দেশে আসছে আগামীকাল। সরকারি খরচে বেনাপোল ও ভোমরা স্থলবন্দর দিয়ে দেশে পৌঁছবে মরদেহগুলো। তবে হিন্দু ধর্মাবলম্বী একজনের মরদেহ ভারতেই দাহ করা হবে। এদিকে এই ঘটনায় যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তাদের জন্য বিশেষ ট্রাভেল পাস ইস্যু করছে বাংলাদেশের উপ হাইকমিশন। কলকাতার নিউ মার্কেটের হোটেলে অগ্নিকাণ্ডে নিহত 9 জনের মধ্যে 6 বাংলাদেশির মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। আইনি বিষয়গুলো সম্পন্ন করে শনিবার পাঠানো হবে মরদেহগুলো। কলকাতার বাংলাদেশ উপ হাইকমিশন জানিয়েছে, নিহত 7 বাংলাদেশির মধ্যে একজনের দেহ ভারতে দাহ করা হবে। এছাড়া বাকি 6 জনের মরদেহ স্থলবন্দর দিয়ে পাঠানো হবে। একই পরিবারের 4 জন এবং ঢাকার যে একজন আছে তার মরদেহ বেনাপোল সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছি। এবং আর সাতক্ষীরার একজন SM আলিমুজ্জামান, ওনার মরদেহ ওনার পরিবারের ইচ্ছা অনুযায়ী গোদাডাঙ্গা ভোমরা সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছি। এদিকে অগ্নিকাণ্ডের ঘটনায় যেসব বাংলাদেশি পর্যটক তাদের পাসপোর্ট হারিয়ে ফেলেছেন তাদের দ্রুত দেশে ফেরার সুবিধার্থে বাংলাদেশ উপ হাইকমিশনের পক্ষ থেকে জরুরি ট্রাভেল পাস ইস্যুর নোটিশ জারি করা হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর পর্যটকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেক বাংলাদেশি দেশে ফেরার চেষ্টা করছেন, কেউ আবার হোটেল বদল করে অন্য হোটেলে যাচ্ছেন। তবে এর বিপরীত চিত্রও রয়েছে। নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা ছাড়াই নতুন অতিথি তোলার চিত্র দেখা গেছে কিছু হোটেলে, যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবারগুলো। গত মঙ্গলবার দিবাগত মধ্যরাতে হোটেলটিতে আগুন লাগে। এতে প্রাণ হারান 7 বাংলাদেশি ও 2 ভারতীয় নাগরিক। ইস্তিহাদুল মাহমুদ, স্টার নিউজ। মরদেহ ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছে কলকাতায় অগ্নিকাণ্ডে নিহত 7 বাংলাদেশির পরিবার। 3 দিনেও মরদেহগুলো হস্তান্তর না হয় ক্ষোভ জানিয়েছেন স্বজনরা। দাবি জানিয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের। চিকিৎসার জন্য গিয়ে আগুনে পুড়ে প্রাণ গেছে সাংবাদিক দেবাশিস দত্ত, তার স্ত্রী ও সন্তানের। 3 দিন ধরে নিথর দেহের অপেক্ষায় স্বজনরা। শেষবারের মতো বাবা মা ও ভাইকে দেখার জন্য ছটফট করছে 7 বছরের মহিমা দত্ত। স্কুলে নিয়ে যেত জামা, চকলেট আর কাজু বাদাম আর কসমেটিক্স। অগ্নিকাণ্ডে মৃত্যুর 3 দিন পার হয়ে গেলেও ভারত সরকার মরদেহগুলো হস্তান্তর করার প্রক্রিয়া শেষ করতে না পারায় ক্ষোভ জানান নিহত সাংবাদিক দেবাশিস দত্তের পরিবার। আমরা আসলে এটাকে কোনোভাবে মেনে নিতে পারছি না। সে নাই, এটা আমরা ভাবতেও পারি না। আমার এখানে কিছু বলার নেই। আমি চাচ্ছিলাম যে লাশটা যদি আজকের ভিতরে অবশ্যই যেন আমার বাংলাদেশে এসে ঢুকতো। আমরা শেষ লাশটা তাদের খুব দাবি করছি
কিন্তু আজ না কাল করতে করতে সময়টা কিরম বিলম্ব হয়ে যাচ্ছে। কলকাতায় আগুনের ঘটনায় নিহত সাতক্ষীরার কালীগঞ্জের আলিমুজ্জামান সাজু ও রেবতী সরকারের স্বজনরাও মরদেহের জন্য অপেক্ষার প্রহর গুনছেন। ঘটনাটিকে নিছক দুর্ঘটনা নয় দাবি করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। ডাক্তার দেখাতে গিয়ে রাত হয়ে গেল, হোটেলে ছিল, হোটেলেতে সেখানে থাকার পরে রাত্রি না আগুন ধরে উনি মারা যায়। কালকে রাত 9টার দিকে আমরা এই খবরটা আসলে পাই। আমি সরকারের কাছে আকুল আবেদন করি যে আমার ভাইয়ের লাশটা যেন তাড়াতাড়ি পাই। আমরা চাই না যে এরকম কোনো ঘটনার পুনরাবৃত্তি আর কখনো না ঘটে। সাভারের আমিন বাবুর পরিবারে এখনও শোকের মাতম। ছেলেকে শেষবারের মতো দেখার অপেক্ষায় বাবা মা। মিথিলা আঞ্জুম, স্টার নিউজ। দর্শক, আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। আমরা ফিরছি কিছুক্ষণ পরে আমাদের সাথে। দর্শক, আরো একবার স্বাগত। আপনারা দেখছেন স্টার নিউজ প্রাইম। পেটে গজ রেখে অপারেশনের ঘটনায় নিহত কণিকার স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। সকালে রাজবাড়ির বালিয়াকান্দির বাঘটিয়ায় যান তিনি। ঘটনার বিস্তারিত খোঁজখবর নেন মন্ত্রী। পরে সাংবাদিকদের জানান, ঘটনার তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী 5 কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে কমিটিকে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন স্বাস্থ্যমন্ত্রী। ফরিদপুরের একটি বেসরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশনের সময় গৃহবধূ কণিকা মণ্ডলের পেটে গজ রেখেই সেলাই করে দেন চিকিৎসকরা। দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর 19 আগস্ট মারা যান তিনি। আগামী বৃহস্পতিবারের মধ্যে তদন্ত কমিটি তাদের প্রতিবেদন দাখিল করবে। প্রতিবেদন দাখিল হওয়ার পর আমরা আমাদের সরকারি বিধি মোতাবেক দেশের প্রচলিত আইন অনুযায়ী যতটুকু কঠোরতম অবস্থা গ্রহণ করা যায় আমরা করব। রাজধানীতে বাসাবাড়িতে কাজ করতে আসায় যেন কাল হলো 15 বছরের শিশুর মিমের জীবনে। অভাবের সংসারে হাল ধরতে সিদ্ধিরগঞ্জে একটি বাসাতে কাজ নেয় সে, কিন্তু সেখানেই নির্মম নির্যাতনের শিকার হয়ে প্রাণ হারায় সে। এমন অভিযোগ করে মিমের স্বজনরা জানিয়েছেন, সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে গেলে উল্টো ভোগান্তিতে পড়তে হয় তাদের। এদিকে হতভাগ্য শিশুটির মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেখে পালিয়ে যায় অভিযুক্ত পরিবার। 12 আগস্ট, ঘড়ির কাঁটায় সকাল 11:15। একটি সিএনজি চালিত অটোরিকশায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয় এক শিশুর মরদেহ। ট্রলিতে মরদেহটি রেখেই পালিয়ে যায় অভিযুক্তরা। পরিচয়হীন এই মরদেহটি 8 দিন পড়েছিল হাসপাতালের মর্গে। অজ্ঞাতনামা শিশুটির পরিচয় শনাক্তে তদন্ত নামে শাহবাগ থানা পুলিশ। পরে ওই চালকের সূত্র ধরেই বেরিয়ে আসে পরিচয়। জানা যায় শিশুটির নাম মিম আক্তার। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের একটি বাসাবাড়িতে কাজ করত গৃহকর্মীর। পরিবারের দাবি, মৃত্যুর আগে মিম জানিয়েছিলেন গৃহকর্তা প্রায়ই মারধর করতেন। আগস্টের শেষে বাড়ি ফেরার কথা ছিল তার, কিন্তু সেই ফেরা আর হয়নি। 1.5 মাস আগে বলতেছি যে আম্মুরও ফোন দিছে, দিয়া বলতেছি যে আম্মু ওরা আমাকে টর্চার করে, অনেক মারধর করে, তো আমাকে নিয়ে যাও। আম্মু বলছে যে যেহেতু এই মাসটা অর্ধেক আইসা পড়ছে, এই মাসের শেষে তোরে নিয়ে আসমু, তুই থাক, সমস্যা নেই। এরা সাধারণ মৃত্যু না, রেপ করা হয়েছে, রেপ করার পরে মারা হয়েছে। মেয়েরা পরে ওনারাই মেডিকেল নিয়ে গেছে, মেডিকেল নিয়ে পলাইছে, এসে নিজেরাই জিটি করছে। ন্যায্য বিচার চাই। মেয়েটার যেভাবে মারছে, অত্যাচার করে, নির্যাতন করে, এভাবে এরকম বিচার আমি চাই। 8 দিন নিখোঁজ থাকার পর মেয়ের মৃত্যুর খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করতে যান স্বজনরা। অভিযোগ, মামলা করতে গিয়েও ভোগান্তির শিকার হতে হয়েছে তাদের। এমনকি টাকার বিনিময়ে চিকিৎসকের পরিচয় দেয়া এক ব্যক্তি মামলা না করার জন্য চাপ দেন বলেও অভিযোগ পরিবারের। ডাক্তার ম্যানেজ করার চেষ্টা করছে, টাকা দিয়ে ম্যানেজ করে না, কিন্তু ডাক্তার তো আমরা চিনি না। কইছে কিছু টাকা দিয়ে আপনারা এটা মীমাংসা করালাম। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থেকে 3 জনকে আটক করা হয়েছে। ময়না তদন্তের পর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছেন পুলিশ। অধিকতর জানার জন্য আমরা এটা ডিএনএ প্রিজার্ভ করছি এবং ফরেনসিকে পাঠাইছি। তার বাকল সোয়াব নিছে, সোয়াবের রিপোর্ট আসলে আমরা বলতে পারবো বিস্তারিত সে আরো অন্য কিছু ঘটছে কিনা। মিমের মৃত্যুর ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। জেনেভা ক্যাম্পের আলোচিত মাদক কারবারি সেলিমকে গ্রেপ্তার করেছে র‍্যাব 2।
হত্যাচেষ্টা ও মাদকসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে রয়েছে ৩৬টি মামলা। তবে বারবার আইনের ফাঁকফোকর দিয়ে বের হয়ে আসায় অনেকটাই হতাশ গ্রেপ্তার যারা করেছে সে র্যাব কর্মকর্তারা। মোহাম্মদপুরে তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত সেলিমকে গ্রেফতার করেছে র্যাবের একটি চৌকস দল। এ সময় একটি পিস্তল, 2 রাউন্ড তাজাগুলি ও মাদকসহ তাকে আটক করেছে র্যাব। র্যাবের দাবি, দীর্ঘদিন ধরে জেনেভা ক্যাম্প ও আশেপাশের এলাকায় মাদক ব্যবসায়ী সিন্ডিকেট, মারামারি ও বিভিন্ন অপরাধের পৃষ্ঠপোষকতা ও নিয়ন্ত্রণ করত সেলিম। বিশেষ অভিযান পরিচালনা করে জেনেভা ক্যাম্পের গোপন স্থানীয় মোহাম্মদ সেলিম আশরাফিকে একটি 7.65 বিদেশি পিস্তল, 2 রাউন্ড তাজাগুলি ও 110 গ্রাম হেরোইন সহ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মাদকদ্রব্য, বিস্ফোরক ও সরকারি কাজে বাধাদান সহ মোট 36টি মামলা রয়েছে। র্যাব বলছে, তদন্ত ও এজাহারে ত্রুটি না থাকার পরও বারবার জামিনে বের হয়ে আসায় হতাশ মাঠ পর্যায়ে কাজ করা র্যাব সদস্যরা। আইন শৃঙ্খলা বাহিনী অনেক কষ্ট করে একটা আসামিকে অ্যারেস্ট করে এবং এই আসামি যখন আবার জামিন পেয়ে যায় তখন কিন্তু আমাদের যারা টিমে, আমাদের যারা ফিল্ডে কাজ করে তারা কিন্তু একটু দিশেহারা হয়। এর আগে 2025 সালের 8 জানুয়ারি ধানমন্ডি এলাকা থেকেও তাকে গ্রেফতার করেছিল র্যাব 2। গ্রেফতারের পর তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে নতুন করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান র্যাবের এই কর্মকর্তা। রুজুর প্রক্রিয়াধীন আছে, একটা হচ্ছে অস্ত্র, একটা হচ্ছে মাদক, হেরোইনের মামলা একটা হচ্ছে। শাহানুর ইসলাম, স্টার নিউজ, ঢাকা। ঢাকায় নারী চালকদের কণ্ঠে হতাশার সুর। ঢাকার বিশৃঙ্খল সড়কে ডাবল ডেকারের বিশাল আকৃতির বাস চালাতে বেগ পেতে হচ্ছে তাদের। পর্যাপ্ত প্রস্তুতি আর সঠিক কর্মপরিকল্পনা ছাড়া সড়কে নামায় অস্বস্তিতে নারী চালকরা। প্রতি বাসে চালক একজন হওয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন সে চালকরা। এদিকে একটি রুটে দিনে মাত্র 2টি ট্রিপ থাকায় দীর্ঘক্ষণ ধরে যাত্রীদের অপেক্ষা করতে হচ্ছে, মিলছে না কাঙ্ক্ষিত পিঙ্ক বাস। বিআরটিসি কর্তৃপক্ষ বলছে, যাত্রীর চাপ বাড়লে বাড়ানো হবে বাসের ট্রিপ, সময়ের সঙ্গে বাড়ানো হবে চালকের সংখ্যাও। আমাদের সহকর্মী জিসান আহমেদ রিপোর্ট। কর্মজীবী নারীদের ভোগান্তি নিরসনে রাজধানীতে চালু হয় গোলাপি রঙের বাস। গেল 18 আগস্ট নারীদের জন্য এই বিশেষ বাস চালুর পর উচ্ছ্বাস প্রকাশ করেন চালক ও যাত্রীরা। তবে সেই উচ্ছ্বাস স্থায়ী হয়নি। বাস চালুর প্রথম দিনেই একটি গাড়িকে ধাক্কা দেয় অন্য আরেকটি পরিবহন। মহিলা বাসের চালকরা বলছেন, রাজধানীর বিশৃঙ্খল সড়কে দোতলা বাস চালাতে যে প্রস্তুতি প্রয়োজন তা নেই। প্রতি বাসে একাধিক চালকের দাবিও জানিয়েছেন তারা। এই দোতলা গাছ কি মহিলা মানুষের দ্বারা সম্ভব? আমার দ্বারা সম্ভব না, আমি পারতেছি না, আমার শরীরটার সাথে আমার এই বাসটা যায় না। মেয়ে ড্রাইভার হিসাবে আমরা খুশি না। কেন? কারণ ওই যে পাশে চাপ দেয়, ওটা কিভাবে সম্ভব? এখন ওর মতন চালাবে, আমি আমার মতন চালাবো, ঠিক আছে, কিন্তু এখন আমি যদি ঠাসাঠাসি করি তাহলে তো হইল না। মহিলা যা উঠছে তারা প্রশংসাই করছে যে এই টাইমে অফিস টাইমে তারা গাড়িতে উঠতে পারে না, ছেলেদের মধ্যে ধাক্কা খাইতে হয়, তাদের অফিসে যেতে কষ্ট হয়। রাজধানীর বিভিন্ন স্থানে গোলাপি রঙের বাসের জন্য অপেক্ষায় নারীরা। দিনে মাত্র 2টি ট্রিপ থাকায় বিপাকে তারা। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও মিলছে না কাঙ্ক্ষিত বাস। একটা বাসও তো দেখলাম না, যে না আমাদের জন্য বাস ছাড়ছে, যে মহিলাদের জন্য বাস না। যাতায়াত করতে হবে আগে পরে, তো সেটা আমরা কিভাবে করব? আমরা তো করতে পারতাছি না। আমাদের 2 টিপে তো একটু সমস্যা, এটার চেয়ে যদি আর একটু বেশি হতো তাহলে আমাদের জন্য অনেক ভালো হতো। এসব বিষয়ে বিআরটিসি চেয়ারম্যানের অফিসে গেলেও পাওয়া যায়নি সাক্ষাৎ। তবে মুঠোফোনে তিনি জানান, যাত্রীদের চাপ বাড়লে সময়ের সঙ্গে বাড়ানো হবে বাসের ট্রিপও। মহিলা চালক যেহেতু, সে তো আর পুরুষের মতো পারবে না, এটাই স্বাভাবিক। মহিলা চালক বাড়ানোর কার্যক্রমটা হাতে, সার্ভিসগুলো পরিবর্তন হবে আমাদের যাত্রী চাহিদার উপর বেস করে। নারীদের জন্য সংরক্ষিত বাসের সংখ্যা বাড়ার সাথে বাড়ুক রাজধানীর সড়কের শৃঙ্খলা, এমনটাই সবার প্রত্যাশা। জিসান আহমেদ, স্টার নিউজ, ঢাকা। স্টার নিউজ প্রাইম দেখছেন আপনারা, কিছুক্ষণ পরে ফিরছে, আমাদের সাথেই থাকুন। ঐতিহ্যবাহী নৌকা বাইচ, শতবর্ষী এই লোকায়ত সংস্কৃতি যেন ইট পাথরের নগরীকে প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনে। এবার লাল আর সবুজ রঙের 2টি নৌকার তীব্র প্রতিযোগিতা নজর কাড়ে সবার, যা উপভোগে ঢাকার বুড়িগঙ্গার তীরে ঢল নামে লাখো লাখ মানুষের।
আর হারিয়ে যেতে বসা এই লোকজ সংস্কৃতি দেখতে এসে বুড়িগঙ্গার পুরনো রূপ ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছেন ডিএসসিসি প্রশাসক এবং সরকার। বুড়িগঙ্গার বুকে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, নদীর ঢেউয়ের সাথে মাঝিদের কণ্ঠের উচ্ছ্বাস ও বৈঠার ছন্দে কাঁপে দুই পাড়। খোলামোড়া ঘাট থেকে ওয়েস ঘাট দীর্ঘ 5 কিলোমিটার পথ। নদী জুড়ে তখন লাল আর সবুজ নৌকার হাড্ডাহাড্ডি লড়াই দেখতে দুই পাড়ে ঢল নামে সব শ্রেণী পেশার মানুষের। হৃদয়ে ঢাকা 416 শীর্ষক এই নৌকা বাইচের আয়োজক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ছুটির দিন হওয়ায় এই উৎসব উপভোগ করতে দূর দূরান্ত থেকে আসেন দর্শনার্থীরা। আয়োজকরা জানান, ঢাকার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে এই বিশেষ উদ্যোগ। এই ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা যাতে আমরা করতে পারি, তখনই সম্ভব হবে যখন ঢাকাকে আমরা হৃদয় স্থান দিতে পারবো। তখনই এটার প্রতি ভালোবাসা জন্মাবে এবং ভালোবাসলেই এটাকে আমরা পরিষ্কার রাখার চেষ্টা করব। নৌপরিবহন প্রতিমন্ত্রী জানান, নদীর সৌন্দর্য রক্ষায় কোনো আপোষ করা হবে না। কোনো অজুহাতে বুড়িগঙ্গার রূপ নষ্ট হতে দেয়া হবে না বলেও সাফ জানিয়ে দেন তিনি। কোনো দুর্বৃত্তায়ন, নদী দখল, নদীর সৌন্দর্য নষ্ট, কোনো শিল্প গোষ্ঠী বলেন, এলাকার আধিপত্য বলেন, কর্তৃত্ববাদী গোষ্ঠী বলেন, সৌন্দর্য নষ্ট করতে দেওয়া যাবে না, দেওয়া হবে না। বুড়িগঙ্গা দূষণমুক্ত করতেই হবে এবং ঢাকার চারপাশে নৌ চলাচল উন্মুক্ত থাকতেই হবে। এটা জনগণের দাবি। জনগণ নৌ যাতায়াত নিরাপদ করতে চাই, মনোরম করতে চাই। সেটার শপথ আজকে আমরা এখান থেকে নিতে চাই। অলরেডি কার্যক্রম চলছে, পর্যায়ক্রমে বাস্তবায়ন হবে। বিকেলের পড়ন্ত রোদে বুড়িগঙ্গার বুকে এমন উৎসবের আমেজ সত্যিই দুর্লভ। ঢাকার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার এই চেষ্টা শুধু বিনোদনই নয়, বরং বুড়িগঙ্গাকে নতুন করে ভালোবাসার সুযোগ করে দিচ্ছে নগরবাসীকে। শামীম বিশ্বাস, স্টার নিউজ, ঢাকা। দর্শক, এই ছিল আমাদের স্টার নিউজ প্রাইমে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।